আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে, মিথ্যে ইতিহাস রচনা করার জন্য বিভিন্ন পক্ষ এখানে চেষ্টা করছে। আমাদের কথা হচ্ছে এখানে যে যতটুকু কাজ করেছে সে সত্য জানার অধিকার সবার আছে, সবার এই সত্যতা জানা দরকার। অনেকে বলছেন শিবির তাদের শহীদের তালিকা প্রকাশ করছে না, শিবিরের এখানে কোনো কন্ট্রিবিউশন নেই। শিবির শেষের দিকে এখানে আন্দোলনে আসছে, বড় বড় মিডিয়া হাউসে যারা সাংবাদিক আছে তাদের কাছে সেগুলো ডকুমেন্টস হিসাবে আছে। এমন কর্মসূচি থাকবে যেখানে নেতা থাকুক আর না থাকুক কিন্তু আন্দোলন চলতে থাকবে। এবং সেই আলোকে আমরা 9 দফা তৈরি করেছিলাম, এই 9 দফা আমরা 18 জুলাই তৈরি করেছিলাম। তো সেই সময়ে সমন্বয়ক আব্দুল কাদের সাথে কথা হয়, আব্দুল কাদেরকে আমরা সেফ হোমের ব্যবস্থা করেছিলাম। ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বিনিময় না পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সেখানে যদি আমি একজন থাকি, একাই আমরা লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যেন সবাই এক থাকি, আমাদের যেন কমন কনসেনসাস থাকে, বেসিক প্রিন্সিপাল থাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা ওয়া ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। নয়াজাতির বুদ্ধিভিত্তিক আন্দোলন 36 কর্তৃক আয়োজিত জুলাই অভ্যুত্থান ও জাতীয় সংহতির নতুন দুয়ার শীর্ষক সেমিনারে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সম্মানিত উপস্থিত ভাই এবং বোনেরা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশে 36-এর সেমিনারে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা আজাদী পেয়েছি, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করতে পারছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের যে সেমিনার সংহতি নিয়ে আলাপ করার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড আলোচনা করতে চাই। আপনারা জানেন 2006 সালের 28 অক্টোবরে এদেশের ছাত্র জনতার উপর লগি বইটা নিয়ে নির্মমভাবে হত্যাকাণ্ড চালানো হয়। হত্যাকাণ্ডের পরে নৃত্য করা হয়, যেটা পুরো বিশ্বের মধ্যে বর্বরতার নজির স্থাপন করেছে। এরপরে 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই জাতির সবচেয়ে মেধাবী সন্তানদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। এরপরে 2013 সালে 28 ফেব্রুয়ারি সারা দেশব্যাপী একটি গণহত্যা সংঘটিত হয় এবং 2013 সালের 5 মে এদেশের আলেম ওলামাদের উপর নির্মম গণহত্যা চালানো হয়। 3টি অবৈধ নির্বাচন আয়োজন করা হয়। 2013 সালে শাহবাগের মাধ্যমে এই দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করা হয়। নিরপরাধ মানুষদেরকে মব জাস্টিসের মাধ্যমে তাদের বিচার কাণ্ড সংগঠিত করা হয়। এবং আমরা যদি দেখতে পাই গত 16 বছরে অনেকগুলো আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, কিন্তু আমরা এখানে ঐক্য দেখতে পাইনি। জামাত আন্দোলন করেছে, বিএনপি আন্দোলন করেছে, অন্যান্য গ্রুপগুলো আন্দোলন করেছে, ছাত্রদল, বামপন্থী সংগঠন, শিবির আন্দোলন করেছে, কিন্তু আমরা ঐক্য দেখতে পাইনি। প্রত্যেকের জায়গা থেকে আন্দোলন করেছে, আমরা সংহতি দেখতে পাইনি। যে কারণে ফেসিবাদের দোষর যারা ছিল তারা নিজেদের মধ্যে আমাদের মধ্যে বিভাজনকে কাজে লাগে আমাদের উপর সাপ্রেশন অপারেশন তারা চালিয়েছিল। এবং আমরা যদি দেখতে পাই আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যেদিন তিনি মার্চ ফর ডেমোক্রেসি 2013 সালে 13 ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি প্রোগ্রাম ঘোষণা করেন এবং সেদিন প্রত্যাশা ছিল এদেশের আপামর ছাত্র জনতা তারা রাস্তায় নেমে পড়বে। মাত্র 5টা বালির ট্রাক ওনার বাড়ির সামনে রাখা হয়েছিল। সেদিন ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা তার রাস্তায় নেমেছিল। শিবিরের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ড সভাপতি ছিল মানসুর, আমাদের মানসুর ভাই শহীদ হয়েছিল, কিন্তু দেশের আপামর ছাত্র জনতাকে আমরা নামাতে পারিনি, অথবা আমাদের বন্ধুবন্ধু ছাত্র সংগঠন যারা ছিল তারা সেদিন রাস্তায় নামেনি। এইভাবে আমরা দেখতে পাই গত 16 বছর আমাদের মধ্যে যে একটা বৃহত্তর ঐক্য হওয়া দরকার ছিল, যে সংহতি হওয়ার কথা ছিল, অথবা রাজনীতিবিদদের সবাইকে একত্রিত করে যে আন্দোলন করার কথা ছিল, মানুষের ভাষা বোঝার কথা ছিল, সেটা আমরা করতে ব্যর্থ হয়েছি। যার অনিবার্য পরিণতিতে 2024 সালে
আমরা ছাত্র জনতার অভ্যুত্থান এর মাধ্যমে আমরা আজকে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করতে পেরেছি। আমরা যদি 2024 সালের আন্দোলনটা দিয়ে যদি একটু অ্যানালাইসিস করি, আমরা দেখতে পাবো এই আন্দোলনে আমরা সবাই কমন গোল নিয়ে, গ্রেটার পারপাস নিয়ে আমরা কাজ করেছি। আমরা এখানে যারা গিয়েছি, আমরা কেউ আমাদের পরিচয় নিয়ে যাইনি। আমরা এখানে বামপন্থী ছাত্র সংগঠনকে দেখতে পেয়েছি, ছাত্র দল থেকে গিয়েছে, এদেশের আপামর ছাত্র জনতা এই আন্দোলনে তারা সম্পৃক্ত হয়েছে। এখানে কৃষকরা ছিল, শ্রমিকরা ছিল, সমন্বয়করা ছিল, ডান ছিল, বাম ছিল, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা ছিল, মাদ্রাসার শিক্ষার্থীরা ছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিল। আমরা কেউ আমাদের পরিচয় নিয়ে যাইনি। আমাদের কমন গোল ছিল এবং গ্রেটার পারপাস ছিল। তো এই আন্দোলনের যে ভাষাগুলো ছিল, আন্দোলনের যে কর্মসূচিগুলো ছিল, সেগুলোকে সার্বজনীন করে আমরা নির্ধারণ করার চেষ্টা করেছি। তো এই আন্দোলনের শুরুতে আমাদের যে সংহতি, আমরা যে ঐক্য আমরা বিনিময় করতে পেরেছি, সেই ঐক্যের ফলে, সেই সংহতির মাধ্যমে আমরা 36শে জুলাই ফতে গণকমের মাধ্যমে আমরা আজকে আজাদি পেয়েছি। এই আন্দোলন নিয়ে যেহেতু আলোচনা করতেছি, একটু আমাদের আন্দোলনের প্রেক্ষাপটটা জানা দরকার। আন্দোলন যখন শুরু হয়েছিল 5 জুন, সেই আন্দোলনের শুরু থেকে এখানে সকল ছাত্র সংগঠন, বন্ধুবন্ধু ছাত্র সংগঠন সমন্বয়করা যুক্ত ছিল এবং আমরাও ছিলাম। এবং কিছু মানুষ তারা ইসলামী ছাত্র শিবির নিয়ে তারা কোয়েশ্চেন করছে, গত 16 বছর শিবির কোথায় ছিল, তাদের লড়াই কি ছিল। গত 16 বছর ইসলামী ছাত্র শিবির সবচেয়ে বেশি মজলুমের শিকার হয়েছে। গত 16 বছর ইসলামী ছাত্র শিবির সবচেয়ে বেশি লড়াই করেছে। এদেশের আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে ইসলামী ছাত্র শিবির সবসময় ছিল। দেশের প্রতিটি প্রান্তরে ইসলাম ছাত্র শিবির ছিল, প্রতিটি ক্যাম্পাসে ইসলাম ছাত্র শিবির ছিল। ইসলামী ছাত্র শিবিরের প্রাইভেট ইউনিভার্সিটির একটা ওয়ার্ডের সভাপতি মার্চ ফর ডেমোক্রেসিতে যেদিন আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেদিন রাস্তায় নামেনি, সেদিন ইসলাম ছাত্র শিবিরের কর্মী, ইসলাম ছাত্র শিবির দায়িত্বশীল ঢাকা রাজপথে নেমেছিল। ঢাকা রাজপথে নেমে তারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছিল। ইসলামী ছাত্র শিবির সবসময় ঐক্যের কথা বলেছিল, কিন্তু বিভিন্নভাবে ইসলামী ছাত্র শিবিরকে আদানি করা হয়েছে, ইসলামী ছাত্র শিবিরকে ডিহিউম্যানাইজেশন করা হয়েছে। শিবিরের যে মানবাধিকার ছিল, সেই মানবাধিকারকে কেড়ে নেওয়া হয়েছে এবং শিবিরের সকল ভালো কাজগুলোকে সবসময় টুইস্ট করা হয়েছে। তো এই আন্দোলনের শুরুতে অনেকে বলে আপনারা হঠাৎ করে আত্মপ্রকাশ করেছেন, আপনারা আসছেন এবং ক্রেডিট নেওয়ার জন্য এখন আসতেছেন। আপনারা এখন পর্যন্ত আমরা কোনো ক্রেডিট বাজি আমরা করি নাই। শহীদদের রক্তের উপরে আজাদি এসেছে। শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার কথাগুলো আমরা সবসময় বলছি, সব জায়গায় বলছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে। এখানে মিথ্যাকে সত্য হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। সে দায় থেকে কিছু ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং এটা আমাদের সবার জানার অধিকার আছে, যেন মিথ্যা ইতিহাস রচিত না হয়। এই আন্দোলন যখন শুরু হয়, এই আন্দোলনে আমাদের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং আমরাও ছিলাম। এবং আন্দোলনের যে মূল সমন্বয়করা ছিল, মাহফুজ আব্দুল্লাহ, নাহিদ, আসিফ, সার্জিস হাসান, আব্দুল কাদের, আবু বকর মজুমদার থেকে শুরু করে সবার সাথে আমাদের প্রথম বর্ষ থেকে যোগাযোগ ছিল এবং আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি দেওয়া নিয়ে আমরা আন্দোলন করছিলাম। আমরা সবসময় শিক্ষার্থীদের সাথে ছিলাম। যেহেতু ক্যাম্পাসে শিবির পরিচয় দিতে তাদেরকে মেরে ফেলা বৈধ ছিল, সেই জায়গা থেকে আমরা স্বপরিচয়ে আমরা আসতে পারি না, কিন্তু আমরা সবসময় ছিলাম। তো এই আন্দোলনের শুরুতে আপনারা যদি দেখেন, প্রথম দিকে এটা কোটা সংস্কার আন্দোলন ছিল এবং 14 জুলাই যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থী ভাই বোনরা রাতে বেরিয়ে পড়ে এবং প্রত্যেকে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয়। এরপরের দিন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদের উপর ইতিহাসে ন্যাক্কারজনক বর্বর হামলা চালানো হয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং তার দোসর বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদের উপর নির্মম হামলা চালানো হয়। ওই দিনেই আমরা শপথ নিয়েছিলাম, আমরা আমাদের এই আন্দোলনটাকে আর কোটার মধ্যে সীমাবদ্ধ রাখবো না। ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ আগ পর্যন্ত আমরা আমাদের লড়াইকে চালিয়ে যাব। এবং ওই দিন রাতে আমরা ওই দিনে পরিকল্পনা ছিল সন্ধ্যার পরেই আমরা প্রত্যেকটা হল ছাত্রলীগ মুক্ত করব এবং সেই অনুযায়ী আমরা পরিকল্পনা নিয়েছিলাম। কিন্তু সময় ঘাটতে এবং সামগ্রিক প্রস্তুতি না থাকার কারণে আমরা একদিন আমরা দীর্ঘায়িত করেছিলাম।
এবং ওই দিন রাতেই, আজকে মির্জা গালিব ভাই আছেন, আমরা ওই দিন রাতে মির্জা গালিব ভাই বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রায় 10-12 জন সভাপতি এবং আমাদের কেন্দ্রীয় সংগঠনের যারা দায়িত্বশীল ছিল তাদের সাথে আমরা বসে মিটিং করি এবং আমরা সিদ্ধান্ত নিই 16 জুলাই আমরা বড় ধরনের একটি জমায়েতের মাধ্যমে আমাদের শিক্ষার্থী ভাই বোনের উপর যে নেককারজনক হামলা হয়েছে আমরা এটার প্রতিবাদ জানাবো এবং আমরা আরো শক্তিশালী হয়ে আমরা মাঠে ফিরব। এবং তারই আলোকে আপনারা দেখতে পেয়েছেন 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে লোকারণ্য হয়েছে প্রত্যেকটা হল থেকে এবং ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মুক্তকামী জনতা তারা মিছিল নিয়ে আসে এবং ওই দিনেই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই দিন রাত থেকে ছাত্রলীগ মুক্ত হয় এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং তার দোসররা তার ক্যাম্পাস থেকে পালিয়ে যায় এবং পরের দিন সকালে গাইবান্ধা জানাজা ছিল। আমাদের ওই দিনে আবু সাইদ সহ সারা দেশে 6 জন শহীদ হয়। শহীদ হওয়ার পরে তখন আমরা সিদ্ধান্ত নিয়ে নিই, আমরা শপথ নিয়ে নিই, আমরা এই শহীদ শাহাদাতের রক্তের সাথে আমরা বেইমানি করবো না, আমরা সবাই জীবন দেব, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ না করার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এবং এর প্রেক্ষিতে 17 জুলাই গাইবান্ধা জানাজা হয় এবং এই গাইবান্ধা জানাজায় যে সামনে কফিনগুলো ছিল এই কফিনগুলো ঢুকাতে আমাদের অনেক বেশি ব্যাঘাত হয়েছিল। আমরা শাহবাগের চেষ্টা করেছিলাম, এরপরে আমাদের চাঙ্গারপুল দিয়ে চেষ্টা করেছিলাম, সর্বশেষ আমাদের পলাশী দিয়ে চেষ্টা করেছি, ওখান থেকে বাইরে পরে নীলক্ষেত দিয়ে আমাদের ঢুকাতে হয়েছে এবং এইভাবে বিভিন্ন ক্রিটিক্যাল টাইমের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে এবং গাইবান্ধা জানাজার পরবর্তী আমাদের উপর হামলা চালানো হয় এবং ওই দিন প্রত্যেকটা হল ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয় এবং ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার পরে একটা সংকট তৈরি হয়। যে ক্যাম্পাস থেকে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা শুরু হয়েছে সেই ক্যাম্পাসটা বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন করণীয় কি করা যায়? তখন আমরা সিদ্ধান্ত নিলাম এই আন্দোলনটাকে আমরা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, আমরা সারা দেশে ছড়িয়ে দেব। মূল সমন্বয়ক যারা ছিল তাদের সাথে কথা হলো এবং কেন্দ্রীয় সংগঠন আমাদের দায়িত্বশীলের সাথে আমরা কথা বললাম। এর পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটি যারা দায়িত্বশীল ছিল ওনাদের সাথে কথা বললাম, সামগ্রিকভাবে সবার সাথে কথা হয় এবং আলহামদুলিল্লাহ এরপর দিন 18 জুলাই আমরা প্রাইভেট ইউনিভার্সিটি সহ সারা দেশে সকল আপামর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আমরা বিস্ফোরণ দেখতে পেয়েছি, যার মাধ্যমে এই আন্দোলনটা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এবং ওই সময় আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময়ে ইন্টারনেট অফ হয়ে যেতে পারে এবং কারফিউ জারি করা হতে পারে। তো আমরা তখন সবাই বসে, বিশ্ববিদ্যালয়ে এখানে মির্জা গালিব ভাই আছে এবং রিফাত ভাই আছে, এবং আমরা 7-8 জন সভাপতিরা আমরা বসে আমরা কর্মসূচি প্রণয়নের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিচ্ছিলাম। আমরা এমন একটি কর্মসূচি আমরা নির্ধারণ করব, এমন কর্মসূচি থাকবে যেখানে নেতা থাকুক আর না থাকুক কিন্তু আন্দোলন চলতে থাকবে। এবং সেই আলোকে আমরা 9 দফা তৈরি করেছিলাম। এই 9 দফা আমরা 18 জুলাই তৈরি করেছিলাম এবং 9 দফা তৈরি করার পরে 19 জুলাই আপনার যারা কারফিউ যারা করা হয়েছিল, ইন্টারনেট ব্ল্যাক আউট, হঠাৎ করে ইন্টারনেট নাই, পুরো দেশে অন্ধকার, কি হচ্ছে কেউ কিছু বুঝতে পারছিল না। তো সেই সময়ে সমন্বয়ক আব্দুল কাদের সাথে কথা হয়, আব্দুল কাদেরকে আমরা সেফ রুমের ব্যবস্থা করেছিলাম এবং ওই সময়ে এই 9 দফা আমরা প্রত্যেকটা মিডিয়া হাউসে গিয়ে পৌঁছে দিয়েছিলাম এবং শিবিরের নেতৃবৃন্দ দায়িত্বশীলরা এখানে অগ্রণী ভূমিকা পালন করেছিল এবং এই 9 দফার আব্দুল কাদের থেকে ভিডিও নিয়ে আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে সেই গণমাধ্যমগুলোর কাছে আমরা পৌঁছে দিয়েছিলাম। এবং আপনারা যদি এই 9 দফা দেখেন, এই 9 দফায় এমনভাবে এটা তৈরি করা হয়েছে যে এই 9 দফাটা যদি মানা হয় তাহলে হাসিনার তার ক্ষমতা থেকে তার পদত্যাগ অবশ্যই করতে হবে, তার ক্ষমতার মস্তক ভেঙে চুরমার হয়ে যাবে। এর পাশাপাশি দল হিসেবে তার কোন দলের অস্তিত্ব থাকবে না। এবং 9 দফার যে প্রথম দফা ছিল ছাত্র হত্যার দায় নিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে তাকে ক্ষমা চাইতে হবে, জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। তো এই 9 দফার মাঝে প্রথম দফায় কিন্তু 1 দফার কথা বলা আছে, তাকে পদত্যাগ করতে হবে। তো এরপরে এই যে কথাগুলো বলছিলাম না, তখন ইন্টারনেট ব্ল্যাক আউটের সময় 19 তারিখ আমরা তখন এই 9 দফা পৌঁছাতে হবে প্রত্যেকটা মিডিয়া হাউসগুলোতে। তখন ডিজেফাই লোকরা বসে আছে, তখন আমাদের ক্যাম্পাস সাংবাদিক যারা আছে আমরা তাদের কাছে গিয়ে তাদের কাছে অফলাইনে ফোন দিয়ে তাদের কাছে 9 দফার যে লিফলেট ছিল সেটা আমরা পৌঁছে দিয়েছি। এবং এর পাশাপাশি আমরা ট্যাক্স দিয়ে প্রত্যেকটা মিডিয়া হাউসে যারা সাংবাদিক ছিল তাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি। যদি আমি আমার একটা স্টোরি আপনাদের সাথে আমি শেয়ার করি, ওই সময় 9 দফা পৌঁছাতে হবে। তখন আমি একটা বিল্ডিংয়ে গেলাম, নতুন বিল্ডিংয়ে, টুলেট, ওখানে ঢুকে নতুন বিল্ডিং জাস্ট দেখার জন্য, এর মধ্যে ঢুকে ওখানে গিয়ে 9 দফার যে বিষয় যে টেক্সট আছে সেই টেক্সটটা সকল সাংবাদিকদের কাছে মেসেজ করে এইভাবে পাঠিয়ে তারপর আবার সিমটা খুলে এরপর হচ্ছে আবার ব্যাক করা। তখন দেখতে পাচ্ছিলাম আমার আশেপাশে এজেন্সির লোকরা ঘোরাফেরা করতেছে
কিন্তু আমি ওইখানে সিমটা খুলে ডিভাইস চেঞ্জ করে আবার নিচে এসে আবার হচ্ছে সম্পৃক্ত হওয়া। এইভাবে আমাদের পুরো আন্দোলনটা 19 তারিখের পর থেকে 25 তারিখ পর্যন্ত যে ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, এই সময়ে আপনারা জানেন পুরো আন্দোলন আমাদের সমন্বয়ক যারা ছিল তারা সবাই বেশিরভাগই তারা অনেকে গুম অবস্থায় ছিল, রিচ করা যাচ্ছিল না। এই পুরো আন্দোলনটাকে ইসলাম ছাত্র শিবিরের দায়িত্বশীল জনশক্তি এবং সামগ্রিক সারা দেশের সাথে সমন্বয় করার জন্য আমরা কাজ করেছিলাম। এবং ওই সময় প্রতিদিনই প্রেস রিলিজ আকারে আমরা 3টা সাড়ে 3টার দিকে আমরা প্রতিদিনই কর্মসূচিগুলো পাঠাতাম। 52 সমন্বয়কের তাদের প্রেস রিলিজ, 62 সমন্বয়কের প্রেস রিলিজ, এইভাবে প্রতিদিনই প্রেস রিলিজ গেছে। এবং এখন আমার যে একটা নাম্বার আছে সেই নাম্বার থেকে আমি প্রতিদিন সাংবাদিকদের কাছে আমি প্রেস রিলিজগুলো পাঠিয়েছিলাম। এগুলো ক্যাম্পাস সাংবাদিক যারা আছে, বড় বড় মিডিয়া হাউসে যারা সাংবাদিক আছে তাদের কাছে সেগুলো ডকুমেন্টস হিসেবে আছে। তো ওই সময়ে যে ক্রিটিক্যাল টাইম, এখন আমরা যত সহজে বলছি, খুবই ক্রিটিক্যাল টাইমে আমরা এই কাজগুলো করেছি। এবং এখানে এই সময় যদি আমরা দেখতে পাই, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে লিড করার সুযোগ দিয়েছে। এবং এখানে আমরা যদি দেখতে পাই ওই সময়ে যাত্রাবাড়ি, মিরপুর, রামপুরা, বাড্ডা থেকে শুরু করে সারা দেশের স্বতঃস্ফূর্ত মুক্তিকামী জনতা তারা রাস্তায় নেমে পড়েছিল। তারা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য তাদের বুক পেয়ে তারা পেতে দিয়েছিল। এবং তাদের শক্তির মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। এবং ওই সময়ে যে ইন্টারনেট ব্ল্যাক আউট অবস্থায় ছিল, ওই সময় সারা দেশে অফলাইনে একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। সে অফলাইনে নেটওয়ার্ক তৈরির কাজটা করেছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ছিল এবং কেন্দ্রের বর্তমান সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ ভাই। এবং এর পরবর্তীতে 25 তারিখের পরে আমাদের সবাই দেখা গেছে হচ্ছে মানে অনেকে হতাশ, আর সম্ভব না, হাসিনা টিকে গেছে, এখন আবার হচ্ছে আমাদের ক্যাম্পাসে ফিরতে হবে। অনেকের এই ধরনের বিভিন্ন ধরনের পরামর্শ আসছিল। কিন্তু আমরা শপথ নিলাম যে এতগুলো মানুষের জীবন গেল, প্রায় 600 থেকে 700 মানুষ শহীদ হলো, এই শাহাদাতের সাথে, এই শহীদদের সাথে আমরা বিট্রে করতে পারি না। ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সেখানে যদি আমি একজন থাকি, একাই আমরা লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সে আলোকে আমরা তখন আমাদের মূল সমন্বয়ক যে 6 জন ছিল প্রথম স্তরের, আমরা যখন তাদেরকে গুম করে ফেলা হলো, তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হলো, তখন দ্বিতীয় সারি যারা সমন্বয়ক ছিল আমরা তাদেরকে সেফ রুমের ব্যবস্থা করলাম। এবং ওই সময়ে আপনারা জানেন আল জাজিরার অনুসন্ধান ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট জুলকারনাইন সাহির ভাইও আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করেছিল। এবং দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, তাদের সাথে আমার রেগুলার যোগাযোগ হতো। এবং ওই সময় সিকিউরিটি কনসার্নের কারণে আমি সালমান নামে আমি সবার সাথে যোগাযোগ করতাম, যেহেতু সামরিক সিকিউরিটি বিষয়গুলো মাথায় রাখতে হলে। তো সালমান নামে আমি সবার সাথে যোগাযোগ করতাম, অনেকের সাথে তখন যোগাযোগ হতো। তখন তাদেরকে আমরা সেফ রুমের ব্যবস্থা করেছিলাম। এবং প্রথম শহীদদের যে তালিকা প্রকাশ করা হয় স্টুডেন্টস এগেইনস্ট অপারেশন নামে একটি প্ল্যাটফর্ম থেকে আব্দুল হান্নান মাসুদ প্রেস কনফারেন্সের মাধ্যমে পেশ করেছিল, সেই তালিকাটা আমরা তৈরি করেছিলাম। 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আমরা প্রতিদিন আমাদের অনেকগুলো টিম আমরা ভাগ করে নিয়েছিলাম। তখন আমাদের একটা টিম তারা প্রত্যেকটা হাসপাতালে যেত, হাসপাতালে গিয়ে লাশের স্তূপ পড়ে আছে, সেখানে গিয়ে তাদের পরিচয় যতটুকু পারা যায় সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতাম। এবং এই আলোকে আমরা তালিকা প্রকাশ করেছিলাম। এবং এটাই ছিল সর্বপ্রথম শহীদদের তালিকা। এরপরে যে কর্মসূচিগুলো হয়েছে 2 তারিখ পর্যন্ত, প্রত্যেকটা কর্মসূচিগুলো সবার সাথে পরামর্শ করে, যতগুলো স্টেক হোল্ডার ছিল এখানে সকল অংশীজনদের সাথে পরামর্শ করে আমরা সার্বজনীনভাবে আমরা আমাদের কর্মসূচিগুলো প্রণয়ন করার চেষ্টা করতাম। এখানে যে রিমেম্বারিং আওয়ার হিরোজ, মার্চ ফর জাস্টিস, চোখে এবং মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানানো, শোককে প্রতিহত করা, এইভাবে যতগুলো কর্মসূচি ছিল সবগুলো কর্মসূচিতে আমরা সবার সাথে পরামর্শ করে এবং সমন্বয়কদের সাথে পরামর্শ করে আমরা এগুলো নির্ধারণ করার চেষ্টা করতাম। আলহামদুলিল্লাহ এর প্রেক্ষিতে আমরা শেষের দিকে দেখতে পেয়েছি মার্চ ফর জাস্টিস প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা আবার এবং আপামর ছাত্র জনতা তারা আবার মাঠে নেমেছে। এবং এর প্রেক্ষিতে পরবর্তীতে আমরা 2 তারিখ যখন মূল সমন্বয়কদের মুক্তি হয় এবং তাদের সাথে সমন্বয় করে 3 তারিখ অসহযোগ আন্দোলন এবং 1 দফা ঘোষণা করা হয়। এরপর হচ্ছে 4 তারিখ যে শাহবাগে প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামের পরবর্তীতে 5 তারিখ ফতেহ গণভবনের মাধ্যমে আমরা ফেস্টিভ্যাল মুক্ত আলহামদুলিল্লাহ বাংলাদেশ পেয়েছি। তো এইভাবে আমরা প্রতিদিনের স্মৃতিচারণ করি প্রত্যেকটা সেকেন্ডের সাথে, 5 জুন থেকে 34 জুলাই পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড সমন্বয়কদের সাথে এবং বাকি অংশগ্রহণদের সাথে আমরা যুক্ত ছিলাম। কিন্তু আমরা বলছি না, জাস্ট কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে, মিথ্যে ইতিহাস রচনা করার জন্য বিভিন্ন পক্ষ এখানে চেষ্টা করছে। আমাদের কথা হচ্ছে এখানে যে যতটুকু কাজ করেছে
সেই সত্য জানার অধিকার সবার আছে, সবার এই সত্যটা জানা দরকার। অনেকে বলছেন শিবির তাদের শহীদের তালিকা প্রকাশ করছে না, শিবিরের এখানে কোনো কন্ট্রিবিউশন নেই। শিবির শেষের দিকে এখানে আন্দোলনে আসছে। তো আমরা তাদেরকে বলতে চাই, ইসলাম ছাত্র শিবির এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত বাস্তবায়নের সাথে ইসলাম ছাত্র শিবির যুক্ত ছিল। গত 16 বছরের ফেসিবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ের অগ্রসেনানী অগ্রযোদ্ধা ছিল ইসলাম ছাত্র শিবির। কিন্তু আমরা আমাদের মতো আমরা মেডিক্রাজি করতে চাই না, আমরা সত্য ইতিহাস আমরা নিয়ে আসতে চাই। আমরা সবাইকে ঐক্যবদ্ধ রাখার জন্য আমরা সবার যার যে হিস্সা সেটা আমরা সবার সামনে আমরা রিকগনাইজ করতে চাই, অ্যাকনলেজ করতে চাই। তো প্রিয় উপস্থিতি, এই যে 24 ছাত্র জনতার যে অভ্যুত্থান হলো, এখানে আমরা যে সংহতি দেখতে পেয়েছি, যে স্পিরিট দেখতে পেয়েছি, আমরা প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে আমরা সবাই একসাথে লড়াই করেছি। আমাদের টার্গেট ছিল ফেস্টিভ্যাল মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করা। তো এই আলোকে কিন্তু আমরা ফেস্টিভ্যাল মুক্ত বাংলাদেশ গড়ার বিনির্মাণ করার আমরা সুযোগ পেয়েছি, আমরা আজাদি পেয়েছি। এখন এই 24 পরবর্তী, এখন এই যে 5 তারিখ পরবর্তী, ফতে গণভবন পরবর্তী, এখন নতুন বাংলাদেশে আমরা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, আমাদের বিপ্লবের আগে আমাদের যে স্পিরিট ছিল, আমাদের যে কমন গোল ছিল, সেই গোল আমাদের ঠিক থাকা দরকার। আমাদের প্রত্যেকের রাজনৈতিক মতাদর্শ থাকবে, আমাদের চয়েস থাকবে, প্রত্যেকে রাজনীতি করবে, কিন্তু দেশের প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যেন সবাই এক থাকি, আমাদের যেন কমন কনসেনসাস থাকে, বেসিক প্রিন্সিপাল থাকে। এর বাইরে প্রত্যেকে রাজনীতি করবে, যার যে আদর্শ পছন্দ সেটা করবে, কিন্তু দেশের প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কমন গোল নিয়ে কনসেনসাসের ভিত্তিতে আমরা যেন আমাদের দেশটাকে বিনির্মাণ করি। এটা যদি করতে না পারি, তাহলে আমাদের পুরো 24টা আমাদের ব্যর্থ হবে। আমাদের এই যে ঐক্যবদ্ধ শক্তি, সেটাকে বিনষ্ট করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। তো আমরা যেন এই ধরনের ফাতানো পাতে পা না দিই। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের যেন কমন এনিমি ঠিক থাকে। আমাদের মতাদর্শিক ভিন্নতা সত্ত্বেও আমরা যেন কমন এনিমিকে ঠিক রাখি। যারা ফেসিবাদের দোষর ছিল, যারা ছাত্র জনতার উপর গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে, তাদের বিচার না হওয়ার আগ পর্যন্ত আমরা যেন আমাদের লড়াই আমরা চালিয়ে যাই। এবং শহীদরা যে জন্য জীবন দিয়েছে, যে রাজনৈতিক সংস্কৃতির জন্য বিনির্মাণ করার জন্য তারা জীবন দিয়েছে, সেই রাজনৈতিক সংস্কৃতির বিষয়গুলো যেন আমাদের মাথায় থাকে। একটা জাতি আর কত রক্ত দেবে? এত রক্তের পরও আমরা যদি আমাদের দেশটাকে বিনির্মাণ করতে না পারি, তাহলে আমরা কখন পারবো? এখানে আমাদের কারো ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই। আমরা আমাদের দেশটাকে ভালোভাবে তৈরি করতে চাই, আমাদের দেশটাকে নতুনভাবে বিনির্মাণ করতে চাই। শহীদদের যে স্পিরিট ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষার আলোকে আমরা আমাদের দেশটাকে বিনির্মাণ করতে চাই। আমরা দেখতে পাচ্ছি এখন বিভিন্ন ধরনের থিওরিটিক্যাল ভায়োলেন্স হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আদারিং হচ্ছে, আদারিংয়ের রাজনীতি, যেটি 24 ছাত্র জনতার অভ্যুত্থানের যে স্পিরিট ছিল, সেই স্পিরিটের সম্পূর্ণ বিরোধী। যে ওরা থাকলে আমরা যাব না, ওরা গেলে আমরা আসবো না। এখনো যদি এই ধরনের আদারিং চলতে থাকে, তাহলে এই ধরনের আদারিংয়ের মাধ্যমে আলটিমেটলি আমি ফেসিবাদের যে পারপাস আছে, তাদের পারপাসটাকে আমি সার্ভ করতেছি। আমরা যেন এই ধরনের আদারিং করতে না করি, আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে ফেসিবাদের বিরুদ্ধে যারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে, যারা লড়াই করেছে, আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের কাজগুলো করি। আমরা যেন কনফ্লিক্ট অফ ইগনোরেন্স না করি। আমরা গত 16 বছর দেখতে পেয়েছি এখানে একটা জঙ্গিফিকেশন হয়েছে। কাউকে যদি কোরআন, হাদিস অথবা ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে যদি পাওয়া যায়, তাকে জঙ্গি হিসাবে ট্যাগ দেওয়া অথবা তাকে ট্যাগিং করা। কেউ যদি ভালো কাজ করে, কেউ যদি দেশের কাজ করে, কেউ যদি ভালো কিছুর প্রতি কাউকে আহ্বান করে, তাকে বিভিন্নভাবে ট্যাগ দেওয়া হতো। সেই ট্যাগিং এর পলিটিক্সটা যেন আমরা এখন আর না করি। এই ট্যাগিং এর পলিটিক্সের মাধ্যমে অথবা এই আদারিং এর মাধ্যমে আলটিমেটলি আমাদের এই সংহতিটা বিনষ্ট হয়। তো আমাদের সংহতির জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সবসময় ঐক্যবদ্ধ থাকা এবং 24 স্পিরিটকে লালন করা। আরেকটি গুরুত্বপূর্ণ, আমরা যদি এই 24 ছাত্র জনতার অভ্যুত্থানটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, এখানে অসংখ্য মানুষ এসেছে। তারা কেউ শিবির করে না, কেউ ছাত্রদল করে না, অথবা বিএনপি, জামাত, অন্য কোনো ছাত্র সংগঠন অথবা জাতীয় রাজনীতি করে না, কিন্তু তারা রাজনৈতিক সচেতন। এই মানুষগুলোকে যেন আমরা মূল্যায়িত করি। তাদের যে আকাঙ্ক্ষা ছিল, তাদের যে স্বপ্ন ছিল, তারা যেই উদ্দেশ্যে রাজপথে নেমেছিল, সেটাকে যেন আমরা শ্রদ্ধা জানাই। সিদ্ধান্ত যে আমরা গ্রহণ করি, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদেরকে যেন আমরা অংশগ্রহণ করাই, তাদেরকে যেন আমরা মূল্যায়িত করি। এর পাশাপাশি আমরা যদি এই আন্দোলনে দেখি, আমরা অতিমাত্রায় ছাত্রদেরকে অনেক বেশি ক্রেডিট দিই, ছাত্রদেরকে নিয়ে আলাপ করি, ছাত্রদেরকে গ্লোরিফাই করা হয়। কিন্তু এই যে 19 তারিখের পর থেকে 5 তারিখ পর্যন্ত যাত্রাবাড়িতে যারা নেমেছিল, এরা কি ছাত্র ছিল?
যারা মিরপুরে ছিল, যারা সাভারে ছিল, এই মানুষগুলোকে এখানে কৃষক শ্রমিক থেকে শুরু করে দেশের আপামর জনতা, আম জনতা, এদেরকে যেন আমরা তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার দিকে আমরা সবসময় মাথায় রাখি, তাদেরকে যেন আমরা স্পেস দিই, তাদের কথাগুলো যেন আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যেন আমাদের সবসময় আসে। তো এই বিষয়গুলো আমাদের প্রত্যাশা থাকবে। আমরা চাই 24-এ আমরা যে আজাদি পেয়েছি সেই আজাদির মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে, যেখানে কোনো ধরনের শোষণ থাকবে না, যেখানে কোনো ধরনের নিপীড়ন থাকবে না, যেখানে কোনো ধরনের গোলামি থাকবে না, যেখানে কোনো ধরনের আধিপত্যবাদ থাকবে না, যেখানে সকল মানুষ তার অধিকার ফিরে পাবে, প্রত্যেকে তার মত প্রকাশের স্বাধীনতা পাবে, প্রত্যেকে স্বাধীনভাবে সে বেঁচে থাকতে পারবে, তার যে সাস্টেনেবল কমিউনিটি ডেভেলপমেন্ট সেটা এনশিওর হবে। তো আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি, এবং যেখানে শহীদদেরকে সম্মানিত করা হবে, তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে তাদেরকে স্বীকৃত দেওয়া হবে, তাদের যে রেখে যে অসমাপ্ত কাজ সেই অসমাপ্ত কাজ আঞ্জাম দেওয়ার জন্য সবাই প্রস্তুত থাকবে। তো সেই স্বপ্ন এবং সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।